মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজরা কঠোর বার্তা পেয়েছে বলল দুদক। এদিকে আত্মতুষ্টির সুযোগ নেই মন্তব্য টিআইবির। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। হেফাজতের নামে যারা ধর্মীয় উস্কানি দেন, কথায় কথায় যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাদের আচরণ কতটা ইসলাম সম্মত? ভাস্কর্য ভাঙার উস্কানিদাতা খেলাফত মজলিস নেতা মামুনুল হক মহানবী ঠোঁট নাড়ানোর অনুকরণ দাবি করে বিকৃত মুখভঙ্গি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষুব্ধ করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এমন ধৃষ্টতা দেখিয়ে ধর্মীয় মূল্যবোধেই চূড়ান্ত আঘাত করা হয়েছে, যা আঘাত দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ধর্মের অবমাননা বিভিন্ন সময়ে এ নিয়ে নানা দেশে হয়েছে বিক্ষোভ আন্দোলন, এখনো চলছে। অতি সম্প্রতি নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্স বিরোধী আন্দোলনও তারই ধারাবাহিকতা। মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। কোন গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করে এমন কিছু করাই যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেই ধর্মের প্রতি অবমাননা করা হয়, তবে বাংলাদেশে তা চলছে নিয়মিত। কেননা দেশের সংবিধানে সব ধর্মের সমান স্বাধীনতা এবং সমমর্যাদা নিশ্চিত করার কথা থাকলেও তা যে বাস্তবায়িত হচ্ছে না, তার প্রমাণ ছবিতেই দেখুন। এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। তীব্র বিশ্বাস নিয়েই এমন বিশাল জমায়েত, ব্যাপক উপস্থিতি, আর ধর্মের দোহাই দিয়ে তাদের ভুল পথে চালিত করতে কোমল মনে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষরোপণে সচেষ্ট সুযোগ সন্ধানীরা। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাননি ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আপনাদেরকে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মামুনুলের এমন কর্মকাণ্ড মহানবীর প্রতি চূড়ান্ত অসম্মান এবং নিশ্চিতভাবেই ধর্ম অবমাননা। এটা চরম দৃষ্টতা এবং চরমভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, অবশ্যই এটা ধর্মীয় অবমাননা। ওনারা ধর্ম খুব ভালো করে বিশ্লেষণ করতে পারে, কিন্তু সেই বিশ্লেষণের শক্তিটা তারা একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হচ্ছে রাজনীতিতে তারা ফায়দা লুটার জন্য ধর্মটাকে ব্যবহার করছে। শান্তির ধর্মে যেখানে ফিতনা, ঘৃণা, মিথ্যার স্থানই নেই, সেখানে ধর্মের ধ্বজাধারীদের শরীরী ভাষায় ছিটকে বেরোচ্ছে অহংকার, বিদ্বেষ। এমন সুযোগ সন্ধানীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। তথাকথিত আল্লামার মোল্লারা এরা ইসলামের ধারক বাহক নয়, এরা ইসলাম প্র্যাকটিস করেন না। তাদের বক্তৃতার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, মানুষকে অসম্মান করে, এগুলা তো মুসলমান কেন, আমার তো মনে হয় কোনো মানুষই করতে পারে না। বাবুনগরীদের দেখানো, মমিনুল হকদের দেখানো ইসলাম, এটাকে মনে করি ইসলাম, তাহলে আমরা মারাত্মক ভুল করব। সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতার পর রাজপথে আওয়ামী লীগের প্রতিবাদ জানাতে সময় লেগেছে 22 দিন। দলে এত তরুণ নেতা, মন্ত্রী আর এমপি। জাতি জনকের অবমাননার পরও 2-1 ছাড়া অনেকটাই নির্লিপ্তই থেকেছেন বাকিরা, যেন গা বাঁচিয়ে চলা। আরো জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা শুরু থেকে চুপ ছিল আওয়ামী লীগ। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর রোববার প্রথম রাজপথে নামে দলটির সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে সংসদ সদস্যদের মধ্যে শুধুমাত্র দেখা মেলে নিক্সন চৌধুরীর।
যেখানেই এই মৌলবাদ পাবো সেখানেই আমরা এর তাদের প্রতিহত করব। সারা বাংলাদেশে এই মৌলবাদী শক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রথম কড়া প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামে মাওলানা মামুনুলকে প্রতিহতে মাঠেও নেমেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ঢাকার রাজপথে নামতে তার দলের নেতাকর্মীদের সময় লেগেছে 22 দিন। বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তারই ভাস্কর্য ভাঙচুর সাম্প্রদায়িক অপশক্তির এত বড় ধৃষ্টতা। কিন্তু দুই একজন ছাড়া তরুণ এমপিদের প্রতিবাদ কোথায়? এটা কি ধর্মান্ধ গোষ্ঠীর ভয়? দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। এটা রাষ্ট্র তার আইনগত পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেবে। আমরা শুধু আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠনে যারা আছে এরা রাস্তায় এটার প্রতিবাদ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে। আমাদের দলীয় প্রধান থেকে এই ধরনের নির্দেশনা ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। না, আমরা কিন্তু আমাদের এলাকাতে অবস্থান করে কিন্তু আমরা একটি শান্তিপূর্ণ যেন অবস্থান থাকে সেভাবে কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু সোচ্চার ছিলাম। এবং ঢাকা কেন্দ্রিক যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বলেছেন যদি পরিস্থিতি তারা এমন সৃষ্টি করে যে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে তাদেরকে শান্ত করা যাচ্ছে না, তাহলে আওয়ামী লীগ জানে যে সমস্ত যুদ্ধ অপরাধের ভূত কিভাবে ছাড়াতে হয় সে ব্যবস্থা আওয়ামী লীগের জানা আছে। গত মাসেই আওয়ামী লীগের বেশ কয়েকটি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। শুধুমাত্র যুবলীগেই ছিল 2000-এর বেশি পদ প্রত্যাশী। অন্য সংগঠনগুলোতেও একই অবস্থা। বঙ্গবন্ধুর আদর্শিক দলের নেতা হতে যেখানে এত প্রতিযোগিতা, সেখানে তার অবমাননার প্রতিবাদে কেন এই দুর্দশা? একটি প্রশ্নবদ্ধ জায়গা থেকেই গেছে যে আমরা প্রথম থেকেই কেন সোচ্চার হলাম না, আমরা প্রথম থেকেই কেন আমরা রাজপথে নামলাম না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু চিন্তা করতে হয় সেই প্রতিবাদ করতে গিয়ে আবার উগ্রপন্থীদের যেন আমরা সুযোগ না করে দেই যে তারা আরও বেশি করে এটাকে ইস্যু ভিত্তিক নিয়ে তারা এটাকে ক্যাশ ইন করবে। আমরা নিজেরা কোনো উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করতে চাইনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার আর্জিতে খালেদা জিয়া ছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র দলের নেতা সৈয়দ ফয়জুল করিমের নামও রয়েছে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। সকালে খামারবাড়িতে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আফম বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি বলেন, দেশে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি বেড়েছে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে রাজপথে নামতে হবে। বাংলাদেশকে বিশ্বের কাছে বিতর্কিত করতে কিছু গোষ্ঠী দেশে এমন অরাজকতার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা জাতির পিতার অবমাননাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। এই মানববন্ধনে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে অভিযুক্ত এবং এই ঘটনার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জানবো এই নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমাদের আজকের এই বাংলাদেশ, আমরা যে সুন্দরভাবে চলতে পারতেছি, আমাদের ভাষা আমরা কথা বলতে পারতেছি, এগুলা কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতা না থাকলে আসলে আজকে আমরা এইভাবে থাকতে পারতাম কিনা এইটাও নিশ্চয়তা নাই। হাইকোর্ট যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটা আমি মনে করি যে এটি একটি যুক্তিযুক্ত। আমার কথা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে এবং স্বাধীনতার পক্ষে তিনি কাজ করেছেন এবং আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা আছেন তারাও স্বাধীনতার জন্য কাজ করেছেন। এখন যারা কিছু কিছু হুজুর আছে তারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য এই ভাস্কর্যগুলোও ভেঙে ফেলেছে।
অন্য প্রসঙ্গ, সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা গেছে বলেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই বছর বেগম রোকেয়া পদক দেওয়া হয়েছে 5 বিশিষ্ট নারীকে। রেজন ফয়েজের রিপোর্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। সমাজে নারী পুরুষ সমান মর্যাদা এবং অধিকার নিয়ে বাঁচবে, সারা জীবন সেই স্বপ্ন পূরণে কাজ করে গেছেন তিনি। 9 ডিসেম্বর সেই মহিষী নারীর জন্মদিন। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। করোনাকালে এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। এবার বেগম রোকেয়া পদক 2020 দেয়া হয়েছে 5 বিশিষ্ট নারীকে। নারী শিক্ষায় বেগম রোকেয়া পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নাজমা বেগম। আর নারীর আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলিকা চাকমাকে দেয়া হয়েছে এই সম্মাননা। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বীর মুক্তিযোদ্ধা বেগম মুস্তারি শফিকে দেয়া হয়েছে বেগম রোকেয়া পদক এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার পেয়েছেন এই সম্মাননা। প্রধানমন্ত্রী এ সময় নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে বললেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অনেকটাই অগ্রগতি হয়েছে। এটা আমরা শিক্ষার উপরে যেমন গুরুত্ব দিয়েছি, সেই সাথে সাথে মেয়েদের কর্মসংস্থান আমরা যেমন জয়িতা ফাউন্ডেশন করেছি এবং বিভিন্ন তথ্য আপা সেখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে যে মেয়েদের কাছ থেকে আমাদের তথ্য সংগ্রহ করা এবং তাদের অসুবিধাগুলি দূর করা, সেই ব্যবস্থা নেওয়া হয়। মেয়েদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের এখন পর্যন্ত যা অগ্রগতি, সেটা নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলেই মন্তব্য করলেন তিনি। আমাদের এই উদ্যোগের ফলে আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে। আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় নারীদের কর্মমুখী নানা প্রশিক্ষণে আরো জোর দেবার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। আর মেয়েদের প্রশিক্ষণের যে ব্যবস্থাটা আমরা নিয়েছি, আমি মনে করি মহিলা বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে আরো উদ্যোগ নেবে। আধুনিক প্রযুক্তি। ফোর্বস ম্যাগাজিনের 20-এর 100 জন ক্ষমতাধর নারীর তালিকায় 39তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগাজিন জানায়, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান ও গণতন্ত্রকে সুদীর্ঘ ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এই সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তালিকার শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এছাড়া তালিকায় আরও স্থান পেয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ডন ডার লিয়েন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ও নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। এর আগেও ফোর্বসের 100 শক্তিধর নারীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আরও কিছু খবর। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা বার্তা পেয়েছেন দুর্নীতি করে রক্ষা নেই। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এই মন্তব্য তার। তবে দুর্নীতির বৈশ্বিক তুলনামূলক মাপকাঠি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। তাহিদ সরু জানাচ্ছেন বিস্তারিত। 2001 থেকে 2005 বাংলাদেশের জন্য অন্ধকার এক সময়। বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রেই হয় সীমাহীন লুটপাট। আর যার ভয়াবহ প্রভাব পড়ে দেশ বিদেশ সর্বত্র। লজ্জায় ডুবিয়ে বৈশ্বিক দুর্নীতির সূচকে শীর্ষে উঠে আসে বাংলাদেশের নাম। এ অবস্থা উন্নয়নে কঠোর অবস্থান নেয় পরবর্তীতে আসা আওয়ামী লীগ সরকার। যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি রোধে শূন্য সহিষ্ণুতার ঘোষণা আসে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে। আস্তে আস্তে সে বিড়ম্বনা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশ। ধীরে ধীরে উন্নতিও শুরু হয়েছে, তবে আরও উন্নতির তাগিদ টিআইবির। বর্তমানে আমাদের অবস্থান নিচের দিক থেকে 14তম। মোটেও আত্মতুষ্টির সুযোগ নেই, তার কারণ আমাদের স্কোর এখনো বৈশ্বিক যে গড় স্কোর তার
অর্ধেকের কাছাকাছি। অন্যদিক থেকে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পরেই দ্বিতীয় সর্বনিম্ন। দুদক বলছে গত কয়েক বছরে ফাঁদ ফেরে গ্রেপ্তার সহ নানা কার্যক্রমে অনেক জায়গা থেকে দুর্নীতি কমছে। আগের অবস্থা থেকে উন্নতিতে কিছু সময় লাগবে, তবে যাদের মনে দুর্নীতি করার ইচ্ছা রয়েছে তারা বার্তা পেয়েছেন, দুর্নীতি করে আর ছাড় পাওয়া যাবে না। মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের চাহিদা মতো যে দুর্নীতি কমার, সেটা হয়তো কমে নাই। দুর্নীতি কমার ক্ষেত্রে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বার্তা জনগণের কাছে পৌঁছেছে। দুর্নীতি যা করতে যায় বা যা করছে, দুর্নীতি করলে আসলে কোনো না কোনো এক সময় তারা পড়তে হবে, আইনের কাছে আসতে হবে। জাতিসংঘ 2003 সাল থেকে সারা বিশ্বে 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা দেয়। ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন বা আনকাক সদস্য রাষ্ট্র হিসাবে দুর্নীতি দমন কমিশন দুদক 2007 সাল থেকে এই দিবসটি পালন শুরু করে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এরই সাথে সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরো থাকছে। বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি। বাধা এলেও অবৈধ দখল উচ্ছেদ হবে বললেন মেয়র তাপস। মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজরা কঠোর বার্তা পেয়েছে মন্তব্য দুদকের, এদিকে আত্মতুষ্টির সুযোগ নেই টিআইবি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি তিনটার নিউজ আওয়ারে। জানাবো দেশের আরো কিছু খবর। ধর্ষণের মতো বলাৎকারেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বলাৎকার বিরোধী তথ্যচিত্র প্রদর্শনী থেকে এই দাবি জানায় সংগঠনটি। মুক্তিযুদ্ধ মঞ্চ জানায়, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা তাদের শিক্ষকদের দ্বারা এই নিপীড়নের শিকার হলেও হেফাজতে ইসলাম বা মামুনুল বাবুনগরী গংরা এর বিরোধিতা করেনি, অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে। মাদ্রাসার শিক্ষাকে ঢেলে সাজানো এবং মহিলা মাদ্রাসায় নারী শিক্ষক দিয়ে শিক্ষাদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের যে সকল নিজেদেরকে ইসলামিক দল দাবি করা যে দলগুলো রয়েছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আপনারা আপনাদের বক্তব্য সুস্পষ্ট করুন যে আপনারা কি আসলে প্রকৃতপক্ষে এই বলাৎকারের সমর্থনদাতা নাকি আপনারা বলাৎকারের প্রতিবাদ করতে চান। আমরা বিভাগীয় শহরগুলোতে আমরা এই তথ্যচিত্র প্রদর্শনী করব, তারপরে প্রতিটা জেলা উপজেলা এবং প্রয়োজন হলে আমরা প্রতিটা মাদ্রাসার সামনে এই কর্মসূচিগুলো পালন করব, যাতে মাদ্রাসার শিক্ষকরাও আমরা জানি যে তারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। হাতিঝিলের মতো আদি বুড়িগঙ্গা চ্যানেলকেও নান্দনিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। তিনি বলেন, ভালো কাজে বাধা এলেও অবৈধ দখল উচ্ছেদ হবেই। সকালে বাসাবর নন্দীপাড়া খাল ও আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। খালগুলোকে এখনই এই মৌসুমেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দখলমুক্ত করতে চাচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা সহ আমরা সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব এবং এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। বিশেষ করে আদি বুড়িগঙ্গা চ্যানেলটিকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারব।
রাজধানীর ফুলবাড়িয়াতে ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি আছেন সেখানে সকাল থেকেই, আর আমরা জানি যে দ্বিতীয় দফায় এই উচ্ছেদ অভিযান হচ্ছে। গতকালকের মতো আজকেও কি অবৈধ দখলদারদের সাথে কোনো বাকবিতণ্ডা হয়েছে কিনা, আর কি অবস্থা সেখানে জানাবেন? জানি যে ফুলবাড়িয়ার সিটি কর্পোরেশনের যে মার্কেটে রয়েছে সিটি মার্কেট, তার সামনে যে অবৈধভাবে স্থাপনা তৈরি হয়েছিল সেই স্থাপনাগুলো উচ্ছেদ করার কাজ গতকালকে শুরু হয় এবং গতকালকে যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তখন যারা অবৈধভাবে এই মার্কেটে যারা দোকান পরিচালনা করেছে এবং মার্কেটে যারা রয়েছে তারা বাধা দিয়েছিল, কিন্তু তারপরও তাদের বাধা উপেক্ষা করেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মতো সেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকে দুপুর 12টার পর এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয় এবং আজকেও এখন পর্যন্ত বেশ কয়েকটি দোকান যে অবৈধ রয়েছে, যেগুলো অবৈধ জায়গাতে ছিল, সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম এই আজকের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ, তিনি বলেছেন যে ম্যাপ তাদের রয়েছে, এই মার্কেটের যে ম্যাপ রয়েছে তার যে বাহিরে যে দোকানগুলো রয়েছে সেটি সবগুলো দোকানই তারা ভেঙে ফেলবে, তাতে সেটি যে কদিনে শেষ হবে সেই কদিনই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তবে সবচেয়ে মজার তথ্য হচ্ছে এই মার্কেটে যতগুলো দোকানের করার জন্য জায়গা বরাদ্দ ছিল তার চেয়ে আসলে অবৈধ দোকান বেশি গড়ে উঠেছে। 513টি বৈধ দোকান রয়েছে আর বিপরীতে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে 911টি। এর কারণটি হচ্ছে আসলে যে জায়গাগুলো পার্কিং এ রাখার কথা, পার্কিং করা হয়েছিল মার্কেটের জন্য, সেটি পুরোপুরি মার্কেট হয়ে গিয়েছে। যে জায়গাটি সিঁড়ির জন্য ব্যবহার করার কথা সেগুলোতে দোকান হয়েছে, যেটি গেট থাকার সেটি, অর্থাৎ এখানে এই যারা মার্কেট কর্তৃপক্ষের কমিটিতে ছিলেন তাদের সাথে সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজস্যে তারা এই কার্যক্রমগুলো দীর্ঘদিন থেকে এটি করেছে। এই জন্য তারা মার্কেটের যারা সমিতিতে রয়েছে তারা কিছু টাকা নিয়েছে এবং সেই টাকার একটি অংশ সিটি কর্পোরেশনে গিয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে যারা সিটি কর্পোরেশনের এই এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রেক্ষিতে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে যারা এ ধরনের কাজ সুযোগ করে দিয়েছে সেটি তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাহলে তারপরে তারা ব্যবস্থা নিবে, এমনটাই বলছে সিটি কর্পোরেশন থেকে। এবং এই সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি যেগুলো অবৈধ দোকান রয়েছে সবগুলো উচ্ছেদ না করা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে। তো জলি, এই ছিল ফুলবাড়িয়ার যে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান কার্যক্রম সে বিষয়ে তথ্য। অসংখ্য ধন্যবাদ আমিনুল আপনাকে। দর্শক, নকশা বহির্ভূত বানানো দোকান উচ্ছেদের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজকেও অভিযান চলছে। এই অভিযান শুরু হয়েছে দুপুর 12টা থেকে। আর এই আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন এটিএন নিউজ। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে নিজেদের তৈরি হাইড্রোজেন চালিত মিরাই গাড়িতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এই গাড়ি আগের থেকে আরও 30% কম কার্বন নিঃসরণ করবে। ভবিষ্যতে হাইড্রোজেন চালিত গাড়ির ব্যবহারে মিরাই বড় ধরনের পরিবর্তন আনবে বলে দাবি টয়োটার। নতুন প্রযুক্তি ব্যবহারের পর গাড়িটির দাম পড়বে 50 লাখ জাপানি ইয়েন। করোনার কারণে চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত টয়োটা মাত্র 11,100 গাড়ি বিক্রি করতে পেরেছে। তাই মিরাই গাড়ির বাজার চাঙ্গা করতে উন্নত প্রযুক্তির মিরাই গাড়ি বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে টয়োটা। মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভোলায় দিন দিন বাড়ছে ব্ল্যাকবেরি জাতের তরমুজের চাষ। অসময়ের এই তরমুজ খুব অল্প সময়েই কৃষক বান্ধব হয়ে উঠেছে।
ফলন ভালো, দামও পাচ্ছেন সন্তোষজনক। আর ভোলা থেকে রাশেদ হোসেন রুবেলের তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। বেরি তরমুজের এই চাষ ভারতের। বাংলাদেশে প্রথম চাষ শুরু হয় চুয়াডাঙ্গায়। এরপর জয়পুরহাট, মেহেরপুর ও ঢাকার ধামরাইয়ের চাষিরাও এই তরমুজের চাষ শুরু করেন। এটি ব্ল্যাকবেরি নামে পরিচিত হলেও স্থানীয়ভাবে অনেকেই বলেন বেবি তরমুজ। গতানুগতিক ফসলে লাভ না পেয়ে ভোলার কৃষকরা যখন দিশেহারা, তখন জেলা কৃষি বিভাগের পরামর্শে তারা শুরু করেন ব্ল্যাকবেরির চাষ। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন ভালো হচ্ছে, পোকার আক্রমণ নেই বললেই চলে। দামও পাচ্ছেন সন্তোষজনক। অনেক কৃষকই প্রতিত জমিতে শুরু করেছেন বেবি তরমুজের চাষ। আমরা এই তরমুজ কোনো সময় দেখিনি, খাইতেও খুব মিষ্টি। স্যারেরা আমার কইছে, আমাকে কইছে, আমরা করতাম চাইনি, কইছে করে দেখেন, তা আমরা হিসেবে করছি দেখছি ভালো, ইনশাল্লাহ ভালো হয়েছে। আমরাও এখন দেখিয়া আমরাও আশা করি সামনের দিকে করবো। কৃষকদের আগ্রহের কথা বিবেচনা করে চলতি বছর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ভোলা সহ বিভিন্ন উপজেলায় ৬০ জন কৃষককে বেবি তরমুজের প্রয়োজনীয় বীজ, প্রশিক্ষণ সহ নানা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও নতুন জাতের এ তরমুজের চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। আশা করতেছি আগামী বছর অনেক কৃষক নিজ উদ্যোগে এই বেবি তরমুজ চাষাবাদ শুরু করবে এবং এই চাষাবাদের ফলে ভোলার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যথারীতি আবারও সময় হলো বায়োজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। ফলাফল পাল্টাতে ট্রাম্পের আবেদন সুপ্রিম কোর্টেও প্রত্যাখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল, ম্যান ইউ, ইন্টার মিলানের খেলা। আবারও আমন্ত্রণ ৩টা নিউজ আওয়ারে। জানাবো একটি শোক সংবাদ। মারা গেছেন আদিত্য কবির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯০ দশকের তুখোর মেধাবী গণমাধ্যম কর্মী আদিত্য তার উত্তরার বাসায় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ভোরে পরিবারের লোকজন তাকে মৃত দেখতে পান। কবি লেখক আদিত্য কবির ছিলেন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট। পরিবারের পক্ষ থেকে জানা যায় রাতে সুস্থ অবস্থায় ঘুমাতে যান আদিত্য, কিন্তু সকালে তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অসাধারণ মেধাবী আদিত্য কবির ৯০ দশকে দৈনিক ভোরের কাগজে ফিচার পাতায় কাজ শুরু করেন। পরে তিনি বিজ্ঞাপন শিল্পে যুক্ত হন। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ভোটের ফলাফল পাল্টাতে রিপাবলিকানদের আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৯ বিচারকের মধ্যে ৬ জন আবেদনটির বিপক্ষে অবস্থান নেন আর ৩ জন পক্ষে অবস্থান নেন। সুপ্রিম কোর্টে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ৩ জন বিচারক থাকা সত্ত্বেও পেনসিলভেনিয়ায় ভোটের ফলাফল পাল্টানোর আইনি লড়াইয়ে হেরে গেলেন ট্রাম্প। এর মধ্যেই জো বাইডেনের জয়কে সমর্থন দিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর টম উলফ। বাইডেনের পক্ষে ভোট দিতে ১৪ ডিসেম্বর একসঙ্গে বসবেন ইলেকটোরাল কলেজে অঙ্গরাজ্যটির প্রতিনিধিত্বকারী ২০ সদস্য। নভেম্বর ৩-এর প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে ইতিমধ্যেই ভোটের ফলাফল পাল্টাতে তার বেশ কয়েকটি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। জানাবো খেলার খবর। বাঁচা মরার ম্যাচে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় তাদের প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ। একই সময় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, মার্শেই ও ইন্টার মিলান এবং শাখতার দোনেৎস্ক।
বি গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী ইন্টার মিলান এবং মনশেনগ্লাডবাখ, সেই সাথে শাখতার দোনেস্ক। ঐতিহ্য আর অভিজ্ঞতার হিসেবে সবার আগে শেষ 16 নিশ্চিত করার কথা রিয়ালের। তবে চড়াই উতরাই পারফরমেন্সের কারণে এখনও অনিশ্চিত তাদের নকআউট পর্বে খেলা। আজকের ম্যাচে জিতলেই সেই বৃত্ত পূরণ করবে রিয়াল মাদ্রিদ। তবে হারলে কিংবা ড্র করলে গ্রুপের অন্য দলের জয় পরাজয়ের উপর নির্ভর করবে রিয়ালের ভবিষ্যৎ। গুরুত্বপূর্ণ এমন ম্যাচে হ্যাজার্ড ও লুকা জোভিচকে পাচ্ছে না রিয়াল। তবে সার্জিও রামোস ও ড্যানি কারভাহালের ফেরার সম্ভাবনা রয়েছে এমগ্লাডবাখ ম্যাচে। প্রথম লেগে জার্মানি গিয়ে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। তবে আজকের ম্যাচে ড্র নয়, জয়ই প্রয়োজন রিয়াল মাদ্রিদের। এদিকে এমগ্লাডবাখ বি গ্রুপের শীর্ষে রয়েছে। রিয়াল বিপক্ষে ড্র করলে শেষ 16তে নিশ্চিত হবে জার্মান ক্লাবের। খেলার খবর জানিয়ে শেষ করবো 3টা নিউজ। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মামুনুলের আচরণ মোটেও ইসলাম সম্মত নয়, বলছেন ইসলামী চিন্তাবিদরা। ভাস্কর্য বিতর্কেও মাঠে নেই আওয়ামী লীগের তরুণ নেতারা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কারণেই বাংলাদেশের অগ্রগতি, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজরা কঠোর বার্তা পেয়েছে, মন্তব্য দুদকের। এদিকে আত্মতুষ্টির সুযোগ নেই, বলল টিআইবি। বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি। বাধা এলেও অবৈধ দখল উচ্ছেদ হবেই, বলেছেন মেয়র তাপস। ফলাফল পাল্টাতে ট্রাম্পের আবেদন সুপ্রিম কোর্টেও প্রত্যাখ্যান। এবং চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল, ম্যান ইউ, ইন্টার মিলানের খেলা। এই ছিল 3টা নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।